তাহলে আজকে আমরা শুরু করি যে হায়ার ম্যাথের EX 8.2 অনুশীলনী 8.2। ঠিক আছে, আমরা আজকে অনেকটা সময় নষ্ট করে ফেলছি। যতটুকু সময় আছে শুধু মনোযোগ দিয়ে বুঝবা, অনেক পড়া আছে। ঠিক আছে, আমরা এতটুকু সময় বেসিক আলোচনাটা করব। এখন দেখো যে ত্রিকোণমিতির একটা পার্ট তো আমরা করেছি, ত্রিকোণমিতি কী কাজে লাগে সেগুলোও বলেছি সেখানে। ঠিক আছে, এখন ত্রিকোণমিতি রাশিটা লেখার জন্য, ত্রিকোণমিতির একটা রাশি যদি তুমি লিখতে চাও বা তৈরি করতে চাও, তাহলে কি ব্যবহার করে করব সেটা। আসলে আমরা এখানে যেটা লিখব যে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, ভালো করে বুঝবা। এক, সাইন। ঠিক আছে, সাইন। 2 নাম্বার হচ্ছে কোসাইন। 3 নাম্বার হচ্ছে তোমার ট্যানজেন্ট। 4 নাম্বার হচ্ছে কোট্যানজেন্ট। 5 নাম্বার হচ্ছে সেকেন্ড। আর 6 নাম্বার হচ্ছে কোসেকেন্ড। এটা হচ্ছে এই যে আমি 6টা নাম লিখলাম, ত্রিকোণমিতির কোনো রাশি লিখলে সেটা এই 6টা নামের মধ্যে থেকেই লিখতে হবে। হ্যাঁ, এই 6টা নাম দিয়ে লিখতে হবে। এখন এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের 6টা নাম লিখেছি, এগুলো হচ্ছে ফুল ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে মানে ফুল ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে ফুল ফর্ম। হ্যাঁ, এখন দেখো আমরা যখন অঙ্ক করব তখন এই ফুল ফর্ম থাকবে না, শর্ট ফর্ম হবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখানে সংক্ষিপ্ত রূপ, যদি আমরা এদেরকে সংক্ষিপ্ত রূপ করি তাহলে কোনটা কি হবে? এই যে সাইন আছে না, এই সাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে, আমরা যখন ছোটবেলায় পড়তাম তখন আমরা সিন পড়তাম, SIN, সিন। ঠিক আছে, আসলে এটা আমরা সাইনই পড়ব কিন্তু লিখবো SIN। ঠিক আছে, পড়ার সময় আমরা সাইনই পড়ব কিন্তু লিখবো SIN, কারণ এটা সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, এটা হচ্ছে কোসাইন। কোসাইনকে আমরা বলবো হচ্ছে কজ। কি বলবো? কজ। আমরা ট্যানজেন্টকে বলবো ট্যান। অঙ্ক করার সময় আমরা ট্যান লিখবো। কি লিখবো? ট্যান লিখবো। এই কোট্যানজেন্টে আমরা কট লিখবো, আর সেকেন্ডের সেক হচ্ছে শর্ট ফর্ম, আর কোসেকেন্ডের হচ্ছে কোসেক শর্ট ফর্ম। ঠিক আছে, তাহলে আমরা সম্পূর্ণ রূপ কোনটা আর সংক্ষিপ্ত রূপ কোনটা সেটা জানলাম। ঠিক আছে, এই 6টাকে, এই জন্য আমি এদেরকে লিখব যে এদেরকে ত্রিকোণমিতিক অনুপাত বলে। এদেরকে ত্রিকোণমিতিক অনুপাত বলে।
অনুপাত কেন বলে সেটার ব্যাখ্যা আমরা পরে আসতেছি, যে কেন এদেরকে আমরা অনুপাত বলবো, ঠিক আছে, সেটা আমরা পরে বলছি। আমরা যখন এই অনুপাতগুলো এলোমেলোভাবে মুখস্থ না করে আমরা একটা প্যাটার্নে মুখস্থ করতে পারি বা মনে রাখতে পারি, ঠিক আছে। প্যাটার্নটা হচ্ছে এরকম, আমি হচ্ছে সাইনের সাথে কোসেক বলবো, সাইন আর কোসেক পরস্পর গুণাত্মক বিপরীত। আমি যেভাবে বলছি সেভাবে লেখো, সাইন কোসেক। মুখস্থ করব কিভাবে? সাইন কোসেক, তারপরে ট্যান কট, তারপরে সেক কস সেক, কজ সেক। তাইলে দেখো আমি বললাম সাইন কোসেক ট্যান কট কস সেক পরস্পর গুণাত্মক বিপরীত। এটা আমি তোমাদেরকে বললাম। এইভাবে যদি জোড়ায় জোড়ায় মনে রাখি তাহলে আমরা অন্য অন্য সূত্রে অনেক সুবিধা পাব, ঠিক আছে। তাহলে খুবই সহজ, সাইন কোসেক ট্যান কট কস সেক, সাইন কোসেক ট্যান কট কস সেক, ঠিক আছে। তুমি বাসায় 4-5 বার পড়লেই হয়ে যাবে, সাইন কোসেক ট্যান কট কস সেক, ঠিক আছে। এখন গুণাত্মক বিপরীত তোমাদের জানা আছে, যে আমি যদি বলি যে এক্স এর গুণাত্মক বিপরীত কি বলবা? 1/x, তাই না? তাহলে এটা আর এটা যদি পরস্পর গুণাত্মক বিপরীত হয় তাহলে আমি এই সূত্রের এখন একটা নাম রাখবো, বিপরীত অনুপাত সূত্র। বিপরীত অনুপাত সূত্র আমাদের এইগুলো অঙ্ক করতে কাজে আসবে। গুণাত্মক, এখানে কি বলছি? বিপরীত অনুপাত সূত্র। দেখো তুমি যখন সাইন লিখবা, সাইন থিটা, স্যার আগে তো থিটা লিখলেন না। আসলে আগে থিটা লিখি নাই, এমনিতেই লিখতে পারতাম, কোনো সমস্যা নেই। আমি তোমাদের বলে দিই, এই যে 6টা অনুপাত আমাদের আছে, এই 6টা অনুপাতের নিজের কোনো মান নাই, নিজের কোনো মান নাই। ওই যে চাঁদের মতো, নিজের কোনো আলো নাই, ঠিক আছে, ধার করে চলে। তাইলে এই যে তোমার অনুপাতগুলো দেখতেছো, এই অনুপাতগুলো আসলে নিজে কিছুই করতে পারে না। কি ছাড়া? কোণ ছাড়া এদের কোনো মান নাই, ঠিক আছে। এদেরকে কোণ দিতে হবে, এদেরকে কি দিতে হবে? কোণ দিতে হবে। সেই কোণ দিলে মান পাওয়া যাবে। তাহলে এখানে থিটাটা কিসের কাজ করতেছে? কোণের কাজ করতেছে, যে কত ডিগ্রি বা কত রেডিয়ান, ঠিক আছে। থিটা কিসের কাজ করতেছে? কোণের কাজ করতেছে, থিটা বা রেডিয়ান এককে, ঠিক আছে। থিটা বা রেডিয়ান এককে কোণের কাজ করতেছে। এখন আমি তোমাকে যদি একটা নির্দিষ্ট কোণ উল্লেখ করে দেই তাহলে সেটা আবার মান হয়ে যাবে, তাহলে আমার স্ট্যান্ডার্ড আলোচনা থাকবে না। বুঝতে পারছো? আমরা আলোচনা করি কি, তুমি এর জায়গায় যে কোনো কোণ বসাও, যে কোনো কোণ বসাবা, সত্য, ঠিক আছে। এখন আরেকটা ব্যাপার দেখো, তাইলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কী হবে? কোসেক থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। কী হবে? সাইন থিটা। কোসেক থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। কারণ আমি কি বলেছি বলো তো? সাইন আর কোসেক পরস্পর গুণাত্মক বিপরীত, পরস্পর গুণাত্মক বিপরীত। তার মানে সাইন ইকুয়াল টু 1/কোসেক আর কোসেক ইকুয়াল টু 1/সাইন। তুমি যদি এই প্যাটার্নটা মুখস্থ করো, এই সূত্র তোমার মুখস্থ করা লাগবে না। দেখো আমরা সূত্রে এপাশ ওপাশ, উপর নিচ, এই সেই কইরা কইরা যত রূপ বানাইতে পারি সেগুলো হচ্ছে ওই সূত্রের অনুসিদ্ধান্ত।
তাহলে এখান থেকে আমি তোমাদেরকে একটা অনুসিদ্ধান্ত বলতে পারি। অনুসিদ্ধান্ত কেমন অনুসিদ্ধান্ত? অনুসিদ্ধান্তটা এরকম যে সাইন থিটা আর হচ্ছে সেক থিটা ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ সাইনের সাথে যে কোণ আছে কোসেকের সাথে ঠিক একই কোণ থাকলে তাদের গুণফলের মান হবে 1। বোঝা গেছে? কেমনে স্যার একটু বুঝান। আমি এটার নিচে মনে মনে একটা 1 দিয়ে নিলাম। এটা গুণ করলে এটা হচ্ছে এই 1 আর এই 1 গুণ করলে 1 হচ্ছে। ক্লিয়ার? তাহলে তুমি সাইন থিটা আর কোসেক থিটা ইকুয়াল টু 1 পেলে নাকি? সাইন থিটা আর কোসেক থিটা ইকুয়াল টু 1। এই ত্রিকোণমিতিতে 1 হয় এই রকম আমরা 6টা রূপ দেখব। কয়টা রূপ? 6টা রূপ দেখব। আচ্ছা, এখন তোমরা কিন্তু অনায়াসে এই সূত্রগুলো পূরণ করতে পারো, তাই না? কিভাবে? দেখো, tan থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, আবার কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan থিটা। এখান থেকে যে অনুসিদ্ধান্ত হবে, তাই না, যে অনুসিদ্ধান্ত হবে সেটা হচ্ছে tan থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে আবার 3 নাম্বার দেখো, যে এখানে আমরা যেটা বলতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা। আমি তোমাদের কিন্তু বলছি তুমি এই জোড়াটা শুধু মুখস্থ করবা, এই জোড়ায় মুখস্থ করবা, জোড়ায় মনে রাখবা। বাকি অনেক সূত্রের মধ্যে তুমি অ্যাডভান্টেজ পাবা। এই ত্রিকোণমিতির সূত্র আয়ত্ত করতে অনেকের দম বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তোমাদের সেরকমটা যাতে না হয় সেই জন্য আমি তোমাদেরকে কিন্তু এভাবে করে টেকনিক করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে সাইন কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটার সেক ইকুয়াল টু 1 বাই কস। তাহলে অনুসিদ্ধান্ত কি হবে? অনুসিদ্ধান্ত হচ্ছে কস থিটা ইন্টু সেক থিটা ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি তোমাদের 2টা সূত্র দেব। আমি এই সূত্রকে বলি বিশ্লেষণ সূত্র। বিশ্লেষণ সূত্র, ঠিক আছে? যেমন মনে করো tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এটা তুমি মনে রাখবা, ট্যানের বিশ্লেষণ সূত্র। ট্যান রে ভাঙলে কি বাইর হয়? সাইন আর কস বের হয়। ট্যান রে ভাঙলে কি বের হয়? সাইন আর কস বের হয়। তাহলে কটেরও তো ভাঙা যায়। কট আর ট্যান কট কি বলছিলাম? গুণাত্মক বিপরীত। তাহলে এটারে উল্টাই দিলে হচ্ছে কজ উপরে বসবে আর সাইন নিচে বসবে। তাহলে কটের সূত্র হয়ে গেল। দেখো, সুবিধাটা কিন্তু পেতে শুরু করে দিলাম আমরা, যে ট্যান জানলে আমার কট মুখস্থ করা লাগছে না, ঠিক আছে? ট্যান সমান সাইন বাই কজ, কট সমান কজ বাই সাইন, মানে ট্যানের বিপরীতটা, গুণাত্মক বিপরীতটা। হ্যাঁ, আচ্ছা, এখানে বিশ্লেষণ সূত্রে আমরা এই 2টা সূত্রই রাখবো। এখন আমাদের আলোচনার বাকি অংশটা এরকম, আমি এটাকে এভাবে বলছি, অভেদ সূত্র। লেখো যে অভেদ সূত্র বা অভেদাবলী, অভেদাবলী, ঠিক আছে? এখন তোমাদের জিজ্ঞেস করতে পারো স্যার অভেদটা কি? ঠিক আছে, অভেদ হচ্ছে সেই জিনিস, একটা সমীকরণের বামপক্ষ যা নির্দেশ করে
ডান পক্ষ তাই নির্দেশ করে। ঠিক আছে, অভেদ, অভিন্ন। ঠিক আছে, আচ্ছা এখন অভেদে আমাদের 9টা সূত্র হবে, একটা সূত্রের 2টা করে অনুসিদ্ধান্ত থাকবে, তার মানে 3টা সূত্র শিখব, 3টা সূত্রের 6টা অনুসিদ্ধান্ত হবে, মোট হবে 9টা। এই 9টা সূত্র মনে রাখা সহজ। একটা বুদ্ধি তোমাদের আমি দিই। 1 নাম্বার, তুমি এই যে সাইন থিটা আর কস থিটা, সাইন থিটা আর কস থিটা এই জোড়াটা মনে রাখবা, সহজ এই জোড়া মনে রাখা। আবার এই জোড়াটা হচ্ছে সেক আর ট্যান, সেক থিটা আর ট্যান থিটা, এই জোড়াটা তুমি মনে রাখতে পারো। 3 নাম্বার, এটা হচ্ছে কোসেক, কোসেক থিটা আর হচ্ছে কট থিটা। তুমি যদি এই 3টা জোড়া মনে রাখতে পারো তাহলে আমি বলবো যে সূত্র তোমাদের মতো সহজ করে কেউ পড়তে পারবে না। এই 3টা জোড়া যদি তুমি মনে রাখো, সাইন কজ অভেদের ক্ষেত্রে, কখন অভেদের ক্ষেত্রে সাইন আর কজ একসাথে, সেক আর ট্যান একসাথে, আর কোসেক আর কট একসাথে। ঠিক আছে, অভেদের ক্ষেত্রে সাইন আর কজ একসাথে, সেক আর ট্যান একসাথে, আর কোসেক আর কট একসাথে। ঠিক আছে, এখন দেখো এটার সূত্র হইতেছে সাইনের স্কয়ার, অর্থাৎ এটা আর এটার বর্গের যোগফল 1, এটার বর্গ আর এটার বর্গের যোগফল 1। তাহলে সাইন স্কয়ার কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এর আগে ত্রিকোণমিতিতে 1 হয় কয়টি রূপ আমরা দেখেছি? 3টা। ত্রিকোণমিতিতে 1 হয় কয়টা রূপ দেখেছি? 3টা। আমি শুরুতেই বলেছিলাম 6টা রূপ আছে, তার মধ্যে আরেকটা পাইলা না, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আমরা বা দিয়ে পক্ষান্তর করে 1 মাইনাস কজ স্কয়ার, আমি পক্ষান্তর করে যেটা বানাইলাম এটা অন্য আরেকটা সূত্র, এটাকে আমরা বলছি অনুসিদ্ধান্ত। কি বলছি? মূল সূত্র থেকে পক্ষান্তর বা এপাশ ওপাশ করে যে সূত্রগুলো আমরা পাই সেগুলোই হচ্ছে অনুসিদ্ধান্ত। তাহলে এখানে আরেকটা অনুসিদ্ধান্ত হতে পারে কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আমরা অঙ্ক করার সময় এই সূত্র যেরকম ব্যবহার করব, এই অনুসিদ্ধান্তগুলো কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অঙ্ক করার সময় এই মূল সূত্র যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে অনুসিদ্ধান্তগুলো। তাহলে দেখো এই সূত্রের 2টা অনুসিদ্ধান্ত, এইটা কি পড়ার দরকার আছে? কেউ যদি এটা জানে, এটা যদি জানে তাহলে এটা করার দরকার আছে। ঠিক আছে, এখন দেখো তাহলে বলবা যে স্যার পরেরটার এটার বর্গ যোগ এটার বর্গ ইকুয়াল টু 1 না, এখন এটার বর্গ মাইনাস এটার বর্গ ইজ ইকুয়াল টু 1, পরেরটাও সেম মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে দেখো যে সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। ঠিক আছে, এখন দেখো যে আমি এখানে আরেকটা কাজ করি, যেহেতু এটার আরও একটা অনুসিদ্ধান্ত আছে, এই ট্যানটাকে ওই পাশে নিয়ে গেলাম, বলো ট্যানটাকে এই পাশে নিয়ে আসলাম আর 1টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হবে? সেক স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু ট্যান স্কয়ার। তাহলে আমি ট্যান স্কয়ারটাই বাম পাশে লিখলাম, ইজ ইকুয়াল টু সেক স্কয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ তুমি যদি মনে করো যে তোমার কাছে এটা জটিল মনে হয়, তাহলে আমি তোমাকে বলবো যে এই যে এই অংশটাকে আমি এভাবে রেখে দিলাম, তুমি এখানে হচ্ছে ট্যান স্কয়ার থিটা, দেখো
তুমি এখান থেকে আসতেছো, এটার এই পাশে নিচ্ছ, এটার এই পাশে নিচ্ছ, তাহলে sec স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কোয়ার। আর তোমরা তো এটা জানো যে a ইকুয়াল টু বি, আবার b ইকুয়াল টু a একই জিনিস। ঠিক আছে, এটা একই জিনিস, বুঝা গেছে? আচ্ছা, এখন তাহলে আমি এটা মুছে দিলাম, তোমাদের বোঝানোর জন্য বলছি। পরের 3 নাম্বারটা দেখো, তোমরা এখন অনায়াসেই এটা করতে পারবে। কোসেক মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আমি বলেছিলাম পরের দুইটা সেম, প্রথমটা শুধু যোগ আর পরের দুইটা বিয়োগ হবে। এখন কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখানে দেখো আমি কটকে পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাব, আর কটের জায়গায় 1 আসবে, তাহলে কট স্কোয়ার সমান কি হবে? কট স্কোয়ার সমান সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাইলে দেখো অভেদ সূত্রের মূল সূত্র হচ্ছে 3টা, অনুসিদ্ধান্ত হচ্ছে 6টা, মোট 9টা। তাহলে আমরা গুরুত্বটা কোথায় দিব? অবশ্যই মূল সূত্রে। মূল সূত্র থেকেই তো অনুসিদ্ধান্ত আমরা করেছি, এই জন্য সবসময় তুমি গুরুত্ব দিবা মূল সূত্রে। আমি বলেছি মূল সূত্র যতটা ব্যবহার হয় তার চেয়ে বেশি ব্যবহার হয় অনুসিদ্ধান্তগুলো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের পরের আলোচনাটুকু আমরা দেখে নিই। যে তোমাদের যদি আমি এরকম একটা ত্রিভুজ দিই, ঠিক আছে, এ বি সি, এটা হচ্ছে 9। এই যে যদি কোনো ত্রিভুজের মধ্যে এরকম একটা সাইন তুমি দেখতে পাও, যদি তুমি এইরকম চিহ্ন দেখো, তাহলে সেটা যদি সমকোণ নাও হয় তবুও তোমার কাছে ওটা সমকোণ। যদি ওটা সমকোণ তোমার দৃষ্টিতে মনে না হয় তবুও তুমি তাকে সমকোণ ধরেই করতে হবে। এই প্রতীকটার মানেই হচ্ছে, এই প্রতীকটা ব্যবহার করার মানেই হচ্ছে এটা 90 ডিগ্রি। এই প্রতীকটা ব্যবহার করার মানেই হচ্ছে এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত বাহু সবসময় অতিভুজ হবে। ঠিক আছে, 90 ডিগ্রির বিপরীত বাহু সবসময় অতিভুজ হবে। এই ত্রিভুজে দেখো বিপরীত বাহু, কোণের বিপরীত বাহু কিভাবে চিনবে? এই ত্রিভুজে 3টা বাহু আছে, এই 90 ডিগ্রি কোণটা তৈরি করতে এ বি লাগছে আর বিসি লাগছে, লাগে নাই কোণটা এসি। তাহলে এসি হচ্ছে এই কোণের বিপরীত বাহু। এখন যদি তোমাদের বলি যে এটা লম্ব কোণটা, তোমরা বলবা এ বি, আর ভূমি কোণটা তোমরা বলবা বিসি। ঠিক আছে, আসলে জ্যামিতিক ব্যাপার থেকে এক প্রকারের ঠিকই আছে, কিন্তু ত্রিকোণমিতিতে ব্যাপারটা একটু আলাদা। ঠিক আছে, আমি এই কোণটার নাম দিলাম হচ্ছে থিটা, আর এই কোণটার নাম দিলাম হচ্ছে মনে করো আলফা। তাহলে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। থিটা কোণের বিপরীত বাহু কি? এবি। আর থিটা কোণের সন্নিহিত বাহু কোনটা? বিসি। তাহলে এসি কেন বললেন না? এসিও তো থিটার সাথে আছে, এসির তো নামকরণ হয়ে গেছে। এসির নামকরণ হয়ে গেছে কেমনে? 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ, সবসময় এটা চেঞ্জ হয় না। ঠিক আছে, তাহলে এই তুমি যদি বলো থিটা কোণের সাপেক্ষে অতিভুজ কোনটা? বলো, অতিভুজ কোনটা? এসি। তারপরে বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহুর আর একটা নাম হচ্ছে লম্ব। বিপরীত বাহুর আর একটা নাম কি? লম্ব। থিটা কোণের বিপরীত বাহু সেটা কি? এবি। বিপরীত বাহুর অপর নাম লম্ব। তারপরে সন্নিহিত বাহু বা
ভূমি কত বিসি, সন্নিহিত বাহু বা ভূমি বিসি। সন্নিহিত বাহুর আর এক নাম কি? ভূমি। সন্নিহিত বাহুর অপর নাম ভূমি। ক্লিয়ার? সন্নিহিত বাহুর অপর নাম হচ্ছে ভূমি। ভূমি বিসি। এটা কোন কোণের সাপেক্ষে আমরা বললাম? থিটা কোণের সাপেক্ষে। যদি আমরা আলফা কোণের সাপেক্ষে বিবেচনা করি তাহলে কি হবে দেখো, তুমি লেখো যে আলফা কোণের সাপেক্ষে। আচ্ছা দেখো, আলফা কোণের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, আলফা কোণের সাপেক্ষে, তাহলে অতিভুজ, অতিভুজ তো চেঞ্জ হবে না তাই না? অতিভুজ কি এসি থাকবে, আর বিপরীত বাহু বা লম্ব, বিপরীত বাহু বা লম্ব এখানে বিসি হয়ে যাচ্ছে। ঠিক আছে? সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে তোমার কি এবি। ঠিক আছে? দেখো, ত্রিকোণমিতির দিক দিয়ে চিন্তা করলে লম্ব আসলে নির্ভর করবে হচ্ছে কোণের উপর। লম্ব নির্ভর করবে কোণের উপর। ঠিক আছে? কোন কোণের সাপেক্ষে আপনি জানতে চাচ্ছেন, ঠিক আছে, সেই কোণের সাপেক্ষে লম্বটা নির্ধারণ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা লম্ব, ভূমি, কোন কোণের সাপেক্ষে এগুলো চিনলাম। ঠিক আছে? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বইতে এটা নিয়ে বেশ আলোচনাও আছে, তোমরা দেখবা কাজ, হ্যাঁ, বই খুললেই দেখতে পারবা যে কাজটা যে এগুলো আছে। ঠিক আছে? তবে এটা পড়তে হবে জেনারেল ম্যাথ থেকে। ঠিক আছে? হায়ার ম্যাথে নাই। এটা জেনারেল ম্যাথের বইটা খুললে, নবম অধ্যায় খুললে তুমি কিছু জানতে পারবে। ঠিক আছে? এখন দেখো, আমাদের মনে রাখতে হবে এক, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? অনেকেই বিপরীত বাহু বাই অতিভুজ বলবে। আমরা তো বললামই বিপরীত বাহুর অপর নাম লম্ব। ঠিক আছে? এখন সাইনের গুণাত্মক বিপরীত কে ছিল? কোসেক ছিল, তাই না? কোসেক ছিল। তাহলে কোসেককে আমার মুখস্থ করতে হবে অতিভুজ বাই লম্ব। ঠিক আছে? তাইলে অনেকেই ছন্দ দিয়ে পড়ে, সাগরে লবণ আছে। ঠিক আছে? সাগরে লবণ আছে, এসতে সাগর, সাইন। ঠিক আছে? লতে লবণ আর অতে আছে। তো আমি আসলে এই ছন্দরে তেমন পাত্তা দেই না, আমার ভালোও লাগে না, এমনিতেই তো মনে থাকে। সাইনের সাথে লম্বর সম্পর্ক, সাইনের সাথে লম্বের, আর ভূমি বললে বলবা কজ। সাইনের সাথে লম্বের সম্পর্ক আর ভূমির সাথে কজের সম্পর্ক। তোমরা যখন ফিজিক্সের কাজ, ক্ষমতা, শক্তি এই অধ্যায় করবা, তখন দেখবা এফ এস কস থিটা। ঠিক আছে? কাজের মানে তোমার হচ্ছে সম্পাদিত কাজ, এফ বল প্রয়োগ করলে কোনো বস্তু যদি এস পরিমাণ সরে যায়, ঠিক আছে, এবং বল প্রয়োগের দিক, আমরা যেদিকে বল প্রয়োগ করতেছি সেই বলটা ভূমির সাথে আসলে কত ডিগ্রি কোণে প্রয়োগ করতেছি, সেটা কস থিটা দিয়ে নির্ধারণ করা হয়। ঠিক আছে? তাহলে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। যখন থিটার মান 0 হবে তখন কাজ সর্বাধিক হবে। ঠিক আছে? যখন থিটার মান 0 হবে তখন কাজ সর্বাধিক হবে। ঠিক আছে? অর্থাৎ মনে করো একটা বস্তুকে আমরা ভূমির সমান্তরালে ধাক্কা দিচ্ছি, ঠিক আছে, তখন কাজের পরিমাণ সবচেয়ে বেশি। আর যখন মনে করো যে একটা বস্তুকে আমরা এই বরাবর উপরে উঠাইতে চাই, ঠিক আছে, এটা ত্রিভুজের মতো, ঠিক আছে, এখন এটার উপর দিয়ে তুমি কোনো বস্তু উপরে উঠাইতে চাও, ঠিক আছে,
একটা কোণ করে উপরে উঠাইতে চাও, ঠিক আছে, এই কোণ করে এটার উপর দিয়ে উঠাইতে চাও, তাহলে আমাদের কাজের পরিমাণ কম হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন দেখো তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। আমরা যদি এটা 1 নাম্বার মুখস্থ করি তাহলে 2 নাম্বারটা হয়ে যাচ্ছে। এখন ট্যান, ঠিক আছে, অনেকে পরে টেরা লম্বা ভূত, ঠিক আছে, ঠিক আছে, টেরা লম্বা ভূত, ঠিক আছে। তাহলে ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত, ঠিক আছে, এরকম অনেকেই বলে। আচ্ছা তাহলে এখানে দেখো তো, তাহলে কট কি হবে? কট হচ্ছে ভূমি বাই লম্ব। তিন নাম্বার দেখো কজ থিটা ইকুয়াল টু, ওই যে বললাম না কজের সাথে ভূমির সম্পর্ক, ভূমি উপরে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাইলে সেক থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। দেখো এটা পড়বা, সাইনের সাথে লম্বর সম্পর্ক, তাহলে সাইন উপরে, সাইন বাই অতিভুজ, হ্যাঁ, সাইন হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, পরেরটা তো উল্টা দিতে হবে। ট্যান, ঠিক আছে, লম্ব বাই ভূমি। কট হচ্ছে ভূমি বাই লম্ব। কজের সাথে ভূমির সম্পর্ক, ভূমি উপরে, ভূমি বাই অতিভুজ। আর সেক কি হবে? অতিভুজ বাই ভূমি। বোঝা গেছে কিনা? তাহলে আমরা যে প্রশ্ন করে রেখেছিলাম শুরুতে, যে প্রমাণ করে দেব সাইন কোসেক ট্যান কট, সাইন কোসেক ট্যান কট কস সেক, এগুলো অনুপাত। এগুলো কি অনুপাত? এগুলো কি বলেছিলাম? দেখো এ বাই বি ভগ্নাংশ, অনুপাতে কি হবে? a/b। তাইলে ভগ্নাংশ এক প্রকারের অনুপাত, ভগ্নাংশই হচ্ছে অনুপাত। ভগ্নাংশই কি অনুপাত, এটা তুমি জানো। এটা কি একটা ভগ্নাংশ, মানে এটা অনুপাত, এটা অনুপাত। এটা সমান সমান কি আছে? সাইন আছে। তাহলে সাইন নিজে কি? সাইন নিজে একটা অনুপাত। এটারে যদি তুমি ভগ্নাংশ বলো আর ভগ্নাংশ এক প্রকারের অনুপাত, তাহলে সাইন কি? এটা অনুপাত, এটা অনুপাত, এটা অনুপাত, কি বোঝা যায়? তাহলে আমরা বলেছিলাম যে এগুলো যে অনুপাত সেটা আমরা বলে দেব পরে, এখন বলে দিলাম যে এগুলো অনুপাত। এখন আমি তোমাদের আর অল্প একটু আলোচনা করতে পারি, তাই না? সমস্যা আছে? আচ্ছা দেখো, মনে করো আমরা একটা মানের ছক তৈরি করব, ঠিক আছে? মানের ছক তৈরি করব। এখানে হচ্ছে তুমি কোণ লিখবা, এখানে হচ্ছে কোণ, আর এখানে হচ্ছে অনুপাত, ঠিক আছে? এখানে 0 ডিগ্রি, 0-র পরে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি। এখন দেখো এটাকে যদি রেডিয়ান বলি তাহলে শুধু 0 বলবো, এটাকে যদি রেডিয়ান বলি তাহলে শুধু 0 বলবো, আর এটাকে যদি আমি রেডিয়ান করি তাহলে π/6 হবে,
এটাকে যদি আমি রেডিয়ান করি তাহলে π/4 হবে, আর এটাকে যদি রেডিয়ান করি তাহলে π/3 হবে, আর এটাকে রেডিয়ান করলে π/2 হবে। বুঝতে পারছো? π = 180 ডিগ্রি, π = 180 ডিগ্রি। এখন দেখো সাইন এর ক্ষেত্রে, সাইনের ক্ষেত্রে এই কয়টা সংখ্যা মনে রাখবো? কি মনে রাখবো? 0, 1, 2, 3, 4, 0 থেকে 4 পর্যন্ত সাইনের জন্য মনে রাখবো। ঠিক আছে? তারপরে এদেরকে 4 দিয়ে ভাগ করব। এই বক্সের মধ্যে যে সংখ্যাগুলো রেখেছি তাদের প্রত্যেককে 4 দিয়ে ভাগ করব। প্রত্যেককে 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে? তাহলে ভাগ 4 দিলাম। এটা করে বর্গমূল করব। কার? ভাগফলের। কার? ভাগফলের বর্গমূল করব। কার বর্গমূল করব? এত করে ভাগফলের বর্গমূল করব। তাহলে সাইনের ক্ষেত্রে 0, 1, 2, 3, 4 সংখ্যাগুলোর প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করব, আর প্রাপ্ত ভাগফলের বর্গমূল করব। করলে এটা ভাগ করে √ভাগফল এটা করে প্রাপ্ত মান গুলো যথাক্রমে 0 ডিগ্রি সাইন, 0 ডিগ্রি সাইন, 30 ডিগ্রি সাইন, 45 ডিগ্রি সাইন, 60 ডিগ্রি, আর হচ্ছে সাইন 90 ডিগ্রি এর মান পাবো। ঠিক আছে? এর মান পাবো। এবার আসো, 0 রে 4 দিয়ে ভাগ দাও, ফলাফল কত? 0। 0 বর্গমূল কত? 0 বর্গমূল 0। 0 বর্গমূল 0। ঠিক আছে? তাহলে এখন দেখো সাইন 0 ডিগ্রি মান কত হইল? সাইন এখান থেকে কোণ নিলাম ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত? 1 রে 4 দিয়ে ভাগ করো, 1/4, তার বর্গমূল করো, 1/4 এর বর্গমূল করো, 1/4 এর বর্গমূল করো, 1/2। 1/2 হচ্ছে সাইন 30, সাইন 30 ডিগ্রির মান। সাইনে যে দেখো সাইন 30 ডিগ্রি মান, তাহলে সাইন 45 মানে 2/4। 45 মানে কি? 2/4 রে ভাগ করব, তারপর বর্গমূল করব। এখানে কাটাকাটি যায় না, 1/2 থাকে, 1/2। 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 1/√2, 1/√2। এটারে কত দিয়ে ভাগ দিব? 60 এর জন্য 3 রে 4 দিয়ে ভাগ করলে 3/4, তারপর বর্গমূল করব, √3/2। 3/4 এর বর্গমূল কত? √3/2। 4 রে 4 দিয়ে ভাগ করব, ভাগফল কত? 1 এর বর্গমূল কত? বুঝা গেল? তাহলে সাইনের মান অনেকেই মুখস্থ করতেছে, আমি মুখস্থ ছাড়া একটু টেকনিক দিয়ে শেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে? এখন দেখো কজ। এই কজের ব্যাপারে আমি একই কথা বলবো, কিন্তু প্রক্রিয়াটা উল্টা। দেখো কজের ব্যাপারে আমরা এভাবে বলবো,
যে কজের ক্ষেত্রে সংখ্যাগুলো উল্টা হবে 4 3 2 1 0 ভাগ 4 এটা করে ভাগফলের বর্গমূল, ভাগফলকে আমরা বর্গমূল করব, তাহলে 0 থেকে 90 পর্যন্ত মানগুলো পাবো। 0 30 45 60 এবং 90। ঠিক আছে, তাহলে তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, স্যার 0 ডিগ্রির মান আছে, 1 ডিগ্রির কি মান নেই? আছে। 1 ডিগ্রির মান তুমি মনে রাখতে পারবে না। এই 0 30 45 60 90 এগুলোই মনে রাখতে তোমাদের কষ্ট হয়ে যাবে, তো আবার 1 ডিগ্রির মান মনে রাখবা? সারা জীবন শেষ হয়ে যাবে শুধু সাইনের মান মুখস্থ করতে। ঠিক আছে, দরকার নাই, আমাদের যেটা কাজে লাগবে শুধু সেটা জানলেই চলছে নাকি? আচ্ছা, এখন দেখো সেম প্রক্রিয়া যদি আমি এটা করি তাহলে উল্টো দিক থেকে আসবে মান, যেহেতু আমার এখানে উল্টা কাজ করছি তাই না? তাহলে এখানে হবে 0 ডিগ্রির মান 1। ওই যে আমি একটু আগে বলছিলাম না, W = F(s) cos থিটা, এই থিটার মান যখন 0 হচ্ছে তখন কজের মান 1 হচ্ছে, আর কজের সর্বোচ্চ মান হইতেছে 1। কজের সর্বোচ্চ মান কত? সাইনের সর্বোচ্চ মান কত? 1। এই যে 1, এই যে সাইনের সর্বোচ্চ মানও 1, কজের সর্বোচ্চ মানও 1। বুঝা গেছে? আচ্ছা, কজ লিখে দিলাম। এখানে দেখো, তাহলে এখানে √3/2 হবে, 1/√2 হবে, এখানে হাফ হবে, আর এখানে 0 হবে। মানে এদিক থেকে এদিক থেকে আমরা বসানো শুরু করেছি কজের ক্ষেত্রে। ঠিক আছে, এবার তুমি ট্যানের ক্ষেত্রে এই ট্যানের ক্ষেত্রে আমার যে সংখ্যাগুলো মনে রাখতে হবে 0 1 3 0 1 3 9। ঠিক আছে, ট্যানের ক্ষেত্রে এই সংখ্যাগুলো মনে রাখতে হবে। আগে সংখ্যা লিখছেন 5টা, এখন লিখলেন 4টা। tan 90 অসংজ্ঞায়িত, tan 90 অসংজ্ঞায়িত। এদেরকে কত দিয়ে ভাগ দেবো? আগের মতো 4 না, এটারে 3 দিয়ে ভাগ দেবো। কত দিয়ে? 3 দিয়ে ভাগ করে যে ভাগফল পাবো তার বর্গমূল নেব। ঠিক আছে, এই যে ভাগ করে ভাগফলের বর্গমূল নিব। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখলাম tan থিটা। আচ্ছা, শুধু tan কোণ তো এখানে। এখন দেখো, এটারে যদি 0-রে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 0, আর 0-র বর্গমূল 0, তাহলে tan 0-র মান কত? 0। এবার 1-রে 3 দিয়ে ভাগ দাও, 1/3-র বর্গমূল করো, 1/√3। 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান 1/√3। এখন 3-রে 3 দিয়ে ভাগ করো, 1-এর বর্গমূল কত? তাহলে tan 45-এর মান 1। 3-রে 9-রে 3 দিয়ে ভাগ করো, 3-এর বর্গমূল কত? আর tan 90-র মান বলছি অসংজ্ঞায়িত। এখন এই tan পাওয়ার পরে কট হচ্ছে উল্টা প্রক্রিয়া। কটটা কি? উল্টা প্রক্রিয়া। কট, হ্যাঁ, ট্যানের উল্টা। এই যে এদিক থেকে সাজাবো, তাহলে কট 0-র মান কত? এগুলো কিন্তু পরীক্ষা আসে। tan কট তো এর মান অসংজ্ঞায়িত, লিখতে হবে 90 ডিগ্রি। তাহলে কট কতর মান অসংজ্ঞায়িত? ঠিক আছে, এখানে √3, এখানে 1, এখানে 1/√3, আর এখানে 0। এই চার্ট
তোমাদের খুব ভালো মতো জানা থাকতে হবে। এখন সেক, এখন লিখব কি সেক। সেক জানি কার গুণাত্মক বিপরীত? কজের। সাইন কোসেক ট্যান কট কস সেক, সাইন কোসেক ট্যান কট কস সেক। তাহলে সেক কার গুণাত্মক বিপরীত? এখানে কজ লিখছি কে? এখানে কজই লিখতে হবে, এটার সাথে এটা সম্পর্ক আছে না, উল্টা ক্রমে সাজাইছে। এই চার্টের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কই দিছি, ঠিক আছে? অন্য সম্পর্ক দিলে তো হবে না। তুমি এখানে সাইনের পরে কজ, ওই যে অভেদ সূত্র দিছি না, অভেদ, অভেদ সূত্রে একটা মিলে, শুধু এগুলো মিলবে না। আমি বলি তোমার এগুলো পরে বুঝবে, এখনই সব কিছু বলে দিলে তো ঝামেলা, প্যাঁচ লাগাই ফেলবা। এটুকুই শুধু তুমি এভাবে বুঝো। এটার গুণাত্মক বিপরীত কে? কজ। এই কজের ভগ্নাংশগুলো চেঞ্জ করলে হয় না, বলো হয় না? তাহলে এটার নিচে কত আছে? একের নিচে মনে মনে এক আছে, তাহলে এক উপরে এক নিচে একই হবে। এটা উপরে এটা নিচে, এই 2 উপরে 3 নিচে, তাহলে 2/√3। এটা উপরে এটা নিচে, তাহলে শুধু √2। এটা উপরে এটা নিচে, শুধু 2। এখন 0-র নিচে 1 আছে, তাহলে 1 উপরে গেল, 0 নিচে আসলো, অসংজ্ঞায়িত। কোনো ভগ্নাংশের হর শূন্য হইতে পারে না। কতবার বলছি, 1000 বার বলছি, কোনো ভগ্নাংশের হর শূন্য হইলে তা অসংজ্ঞায়িত। ঠিক আছে? এখন দেখো এখানে আমি লিখব কোসেক। কোসেক, কোসেক জানি কার বিপরীত? সাইনের। সাইনের মানগুলো উল্টাবো। এটার নিচে মনে মনে এক আছে, এক উপরে 0 নিচে, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তারপরে 2√2, 2/√3, তারপরে 1। এটা হচ্ছে ত্রিকোণমিতির চার্ট। এই চার্টটা তোমরা আয়ত্ত করে ফেলবা, ঠিক আছে? একদিনে হবে না, 2 দিন 3 দিন পড়বা, ঠিক আছে? আজকের ক্লাসে পর্যন্তই।